আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে? সবাই শুনছি কিনা আমরা? শুনছি, শোনা যাচ্ছে। আচ্ছা, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা আসলে দেখলাম যে হ্যাঁ, আর্টিকেল ডিজিটাল মার্কেটিং এর ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, অ্যান্ড এটার ভূমিকা অনেক বেশি। তো আর্টিকেলের স্ট্রাকচারটা আমরা কিভাবে ডেভেলপ করব সেই বিষয়টা এখন আমরা দেখবো। হ্যাঁ, যে এখানে আমাদের বেশ কিছু বুলেট পয়েন্টস আছে, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। যে হ্যাঁ, আমরা সেটা অলরেডি আন্ডারস্ট্যান্ড করছি যে কন্টেন্টের গুরুত্বটা কতটুকু। আমরা প্রিভিয়াস ডিসকাশনে এটা আন্ডারস্ট্যান্ড করছি। গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিঙ্ক, এটা নিয়ে গতকাল কথা বলছি যে আমরা আইডিয়া কালেক্ট করব রিলেটেড কন্টেন্ট গুলো থেকে, তাই না? গতকাল তো এই নিয়ে কথা হয়েছে, কিভাবে আমরা কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট করে, অ্যানালাইসিস করে আমরা আইডিয়া গুলো জেনারেট করতে পারি। ওকে, ইভেন আমরা দেখলাম যে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে নিতে পারি, তাই না? কিওয়ার্ড গুলো আমরা কিভাবে নিতে পারি ওইটা দেখেছি গতকাল। আমাদের বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমরা নিচ্ছি। এরপরে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। তো আমার আর্টিকেল যখন আমি, এগুলো আমার যখন সব চলে এলো কাছে, আমি তখন কি করবো, একটা আর্টিকেল লেখা শুরু করবো। তো দেখেন, আর্টিকেল লেখা শুরু করতে গিয়ে আমার প্রথমে কি বলতেছে যে ক্যাসি টাইটেল প্ল্যান। আমার আর্টিকেলে প্রত্যেকটা আর্টিকেল বলেন, প্যারাগ্রাফ বলেন, বা হচ্ছে স্টোরি বলেন, এদের একটা টাইটেল তো থাকে, তাই না? আমরা দেখেছি সব সময়। বা নিউজ পেপারে কোনো আর্টিকেল বলেন, ওই টাইটেলটা আপনাকে ওই আর্টিকেলটা পড়তে আসলে বাধ্য করে। আমরা দেখেছি যে ফেসবুকে অনেক সময় এমন কিছু লিঙ্ক আসে যে আমরা না পড়ে, আসলে না ক্লিক করে আর পারি না। যেমন আমি বেশ কিছুদিন আগে খুব হাস্যকর ভাবে একটা লিঙ্ক পেলাম, যে ওই যে আপনারা তো সম্ভবত জিতকে সবাই চেনেন, ইন্ডিয়ান বাংলা সিনেমার হিরো, তাই না? জি স্যার। তো বলতেছে যে জিত মারা গেছেন বলে একটা টাইটেল করছে, আচ্ছা ভালো। এরপরে ক্লিক করে দেখি একটা শুটিং এ তার মারা যাওয়ার একটা দৃশ্য আছে নাকি, এরকম টাইপ একটা ব্যাপার। তো এই যে একটা টাইটেল কিন্তু অনেক কিছু করতে পারে। আর আমাদের যেহেতু উদ্দেশ্য থাকে যে কন্টেন্ট লেখার মাধ্যমে আমরা ওই অডিয়েন্সকে অ্যাটাক ইউজ করব। করবো। হ্যাঁ, হ্যাঁ, অডিয়েন্সকে অ্যাটাক করব এবং আমাদের সার্ভিসটাকে ইয়ে করব। তবে এই উদাহরণটা কেন আমি দিলাম, জিতের ব্যাপারটা যেটা বললাম, যে আসলে আমরা টাইটেলটা অ্যাট্রাকটিভ করতে যে যেন আবার কোনো মিথ্যার আশ্রয় না নিই, হ্যাঁ, বা হচ্ছে কোনো স্প্যামিং এর আশ্রয় যেন না নিই, এটাও খেয়াল রাখতে হবে। ওই যে টাইটেলের উদাহরণ দিলাম এটা ডেফিনেটলি অ্যাট্রাকটিভ, বাট এটা কিন্তু গ্রাহকের তার উপর একটা রাগ জন্মাতে পারে, তাই না? যে এইরকম একটা ব্যাপার দিয়ে সে হচ্ছে এরকম একটা আর্টিকেল টাইটেল ইউজ করছে, বাট যেটার সাথে এটার কোনো সামঞ্জস্যতা নাই। তো এইগুলো হচ্ছে একটা ব্যাপার, যে ক্যাচি টাইটেল প্ল্যান। তারপরে বলছে টপিক হাইলাইট, যে আমি দেখা যাচ্ছে যে একটা আর্টিকেল লিখলাম, লেখার পরে আমি ওখানে লিখলাম যে যেমন টেক্সট বুকে আমরা দেখি যে এই পার্ট থেকে আমরা কি শিখতে পেলাম। অনেক গাইডেও এরকম থাকে যে প্রত্যেকটা গাইডের প্রথমেই তো থাকে না যে ওইটা নিয়ে কিছু ডিসকাশন, তারপরে বলে যে এই পার্ট শেষে কি শিখতে পারবেন বলে একটা হাইলাইটেড পয়েন্ট থাকে না, ওই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে যে টপিক হাইলাইট। তারপরে সাবটাইটেল, যে আসলে টাইটেলটা তো খুবই ছোট হয়, শর্ট হয়, আর সাবটাইটেলটা একটু ডিটেলসে যায়, যেটাকে সাবটাইটেল অথবা হেডিং বলা হয়। যে ওই টাইটেলটাকে একটু বিশ্লেষণ করে সাধারণত লেখা হয়। তারপরে ক্লোজিং ফর্ম, তারপরে আমরা শেষ করি, তাই না? শেষের দিকেও একটা আমাদের বলতে হয় যে হ্যাঁ, আজ আর না, বা এইসব বিভিন্ন টাইপ, কতটা প্রফেশনালি আমরা এটা করতে পারি। আচ্ছা, আমরা হাইলাইটেড গুলো শেষ করি, করে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপরে বলতেছে যে ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট এট কন্টেন্ট। একটা কন্টেন্টে শুধু আমি ইনফরমেশন, তারপরে
বিভিন্ন ডেটা বলেন আর হচ্ছে স্ট্যাটিস্টিক বলেন, রিপোর্ট, এগুলো শুধু দিলেই তো হবে না, সেগুলো আবার অথেন্টিকেশন করার জন্য কোথায় আমরা পেলাম এই ইনফরমেশনটা। সাপোজ এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠানের খোলা না খোলার বিষয়ে দেখবেন বিভিন্ন ধরনের নিউজ গুলো আমরা অনলাইনে দেখতেছি, বেশিরভাগই অথেন্টিক নিউজ বা অথেন্টিক না এরকম নিউজ গুলো আমরা কিন্তু দেখি। এখন সাপোজ যদি আমি একটা আমার ইউটিউব চ্যানেল বলেন বা আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান আহ, অনির্দিষ্টকালের জন্য এখনো বন্ধ আছে, তো এই কথাটার আমার যুক্তিযুক্ততাটা কি? হয়তো সময় টিভিতে হয়তো একটা নিউজ করছে ওরা, ওদের ইউটিউব পোর্টালে ওরা থাকতে পারে, দিতে পারে, তাই না? বা ওদের অনলাইন যে পোর্টাল আছে তাতে হয়তো আমাদের ইয়া কি বলে শিক্ষামন্ত্রী যিনি, ওনার কোন স্টেটমেন্ট হয়তো তারা তুলে ধরছে, যার আলোকে এই কথাটা বলা যায়। তখন আমরা ওই কথাটা বলে আমরা বলতে পারি যে সোর্স দিয়ে ওই লিঙ্কটা দিয়ে দিলাম। তো দিস ইজ কল্ড হচ্ছে ইউজ রেফারেন্স লিঙ্ক ফ্রম ভ্যালুয়েবল সাইট অফ কন্টেন্ট। বোঝা গেল? আমি কন্টেন্টে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যবহার করব, সেই তথ্যগুলোকে কিন্তু কি করতে হবে? ভ্যালুয়েবল, তথ্যসূত্র দিতে হবে। হ্যাঁ, তথ্যসূত্রগুলো আমাকে ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ আমার আর্টিকেলটা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করবে না। এরপর ইউটিলাইজ রিলেটেড কোড অফ এনি ইনফ্লুয়েন্সার অর আদার্স। এই যে ওই যে কথাটা অলরেডি চলে আসছে, যে আমি বললাম যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যদি কোনো একটা মানে উক্তি দিয়ে থাকেন যার উপর বেসিস করে আমরা বলতে পারছি যে এই নিউজটা, তো সেই ক্ষেত্রে তার কোডটাকে আমরা ওখানে তুলে ধরতে পারি। হ্যাঁ, যে মাননীয় শিক্ষামন্ত্রী ভাষ্য মতে বা এরকম ওইভাবে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়। এরপরে আসতেছে হলো প্র্যাকটিস ডাটা রিপোর্ট। ইফ হ্যাভ, যদি আমাদের আর্টিকেলটা ওই রিলেটেড হয়, আপনি হয়তো দিলেন যে বাংলাদেশের প্রতিদিন গড়ে করোনা আক্রান্তের হার নিয়ে আপনি হয়তো একটা রিসার্চ আর্টিকেল করছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ডেটা রিপোর্টের একটা ব্যাপার আছে, সব আর্টিকেলে থাকে না, তাই বলছি ইফ হ্যাভ, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্ট গুলো শো করতে হবে। ওয়াচ ভিডিও, ইফ হ্যাভ, হ্যাঁ যদি ভিডিও ক্লিপ দেওয়ার মতো হয় আমাদের আর্টিকেলটা, তাহলে আমরা যেমন আর্টিকেলের মাঝে পিকচার ইউজ করি, সেরকম আসলে একটা ভিডিও স্ক্রিপ্ট দিতে পারি। সাপোজ আপনি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করলেন যে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, তো এইটা নিয়ে আপনি বিস্তারিত লিখলেন, বিভিন্ন ইনফরমেশন দিলেন, বিভিন্ন সাইটের লিংক দিলেন, ঠিক আছে, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কোড দিলেন, এখন কি একটা ভিডিও টিউটোরিয়ালও ওখানে অ্যাড করে দিলেন যে তুমি কিভাবে কাজটা করবা, এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ভিডিও। তো ভিডিও কোন ক্ষেত্রে দেওয়া লাগছে বুঝে গেলেন, তাই না? যখন আমরা প্র্যাকটিক্যাল কোনো ফিল্ড হয়তো বোঝাতে চাচ্ছি, বা আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন হয়তো মুখে মানে লিখলাম, লেখার পরে হয়তো ভিডিও দিলে আরো বেশি ক্লিয়ারিফাই করা যাবে আমাদের কাস্টমারদের কাছে, সেটা ক্লিয়ারিফাই করার জন্য কিন্তু আমরা ভিডিওটা ইউজ করতে পারি। স্টাডি ইনফোগ্রাফিক, ইফ হ্যাভ, ইনফোগ্রাফিকটা কি জিনিস কেউ বলতে পারবেন? ইনফোগ্রাফিকটা কি আমরা কেউ কি বলতে পারবো বিষয়টা? হ্যালো। হ্যাঁ, জি বলেন, বলেন। গ্রাফিক্সের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে কোনো ইনফরমেশন তুলে ধরাটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে বিভিন্ন ডেটা, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, ইনফরমেশন গুলো আমরা যখন তুলে ধরি গ্রাফিক্সের মাধ্যমে, সেটাকে আমরা ইনফোগ্রাফিক বলতেছি। তো এইরকম টাইপ কিছু আমরা আমাদের আর্টিকেলে কিন্তু ইনক্লুড করতে পারি যদি সেরকম প্রয়োজন হয়। ইউজ ওন ক্রিয়েট ইমেজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা দেখাচ্ছে লিখতেছি যে আমাদের, আচ্ছা হয়তো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি হয়তো হেডফোন, আমি বরাবরই যে উদাহরণটা দিই, তো এই হেডফোনটার একটা পিকচার আপনি কিন্তু তার কোম্পানির যে পিকচার ওটা তো আছেই, আপনি চাইলে আপনার হেডফোনটাকে আনপ্যাক করে খুব সুন্দরভাবে ডেকোরেট করে একটা ভালো একটা স্থানে রাখলেন, দেন সেটার পিকচার। আচ্ছা আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি স্যার, আচ্ছা, লাস্ট কত দূর শুনেছেন হয়তো বুঝি। সবকিছুই শুনছি স্যার। তো আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। লাস্ট একটা গ্যাপ ছিল আর কি, সামান্য গ্যাপ ছিল। আচ্ছা, সামান্য গ্যাপ ছিল। আহ, ঠিক আছে। তো ওই যে বিষয়টা এইটা যে
আপনার নিজেদের তৈরি ইমেজ হওয়া লাগবে, মানে অন্যের একটা ইমেজ আমরা নিয়ে নেব, এটা কিন্তু কখনো এলাও না আমাদের প্রফেশনাল আর্টিকেল গুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আর সেটা যদি বিজনেস পারপাসে হয় তো ডেফিনেটলি এটা কিন্তু কপিরাইট লর বিপরীতে আমরা কাজটা করতেছি। এখন দেখেন যা বললাম সব নিয়েই এখন একটা প্র্যাকটিক্যাল কিছু দেখি আমরা। বুস্টার বাটন কি হয় বলতে পারবেন কেউ? ডবলও হবে একদম, এটা আর ভুল হয়েছে। BOOSTER। হ্যাঁ ঠিক আছে। দেখেন এখানে আমরা কিন্তু কিছু আর্টিকেল লিখেছিলাম, আমার পার্সোনালি লেখা। দেখেন এই সাইটটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট উইথ ফ্রেন্ড, মানে অনেক ফ্রেন্ড সহ ফেসবুক অ্যাকাউন্ট অনেকে কিনতে চাই। হ্যাঁ, এরকম একটা সার্ভিস এরা প্রোভাইড করে যে 20টা এরকম অ্যাকাউন্ট $20, 50টা অ্যাকাউন্ট $45 এরকম। তারপরে এখানে বলতেছে যে জিমেল অ্যাকাউন্ট, মানে অনেকের জিমেল অ্যাকাউন্ট দরকার হয় বিভিন্ন বিজনেসের জন্য, ঠিক আছে, মানে ইমেল মার্কেটিং এর জন্য অনেক সময় প্রয়োজন হয়। তো এরা হচ্ছে কিন্তু বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিনে নেয়। তো এই ক্লায়েন্টটা এরকম একটা সার্ভিস প্রোভাইড করে, বোঝা গেছে? জি স্যার। তো দেখেন তাদের জন্য আমরা যখন লিখি যে যে বাই বাল্ক পিভিএ জিমেল অ্যাকাউন্ট, পিভিএ দ্যাট মিনস ফোন ভেরিফাইড, ঠিক আছে, ভেরিফাইড জিমেল অ্যাড্রেস ফর সেল। আচ্ছা, এখানে তো আমাদের এই টাইটেলটাতে আমরা যা করতে চাচ্ছি সেটা কিন্তু বোঝানো হয়েছে, তাই না? জি এটা যদি পুরোটা আপনি নাও পড়েন, এই টাইটেল দেখে বুঝছেন না যে আমরা কি বলতে চাচ্ছি। এই লেখালেখিতে আমরা কি ফুটাই, হ্যাঁ হ্যাঁ, আমরা কি ফুটাই তুললাম, আমরা ফুটাই তুললাম যে কিভাবে মানে আমরা জিমেল অ্যাকাউন্ট সেল করি, সোজা কথাই। তারপরে দেখেন জিমেল অ্যাকাউন্ট সেল করি আমরা, দ্যাটস গুড। এই যে আমাদের এখানে একটা টপিক ছিল যে গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিঙ্ক। আমরা তখন এই যে বাই জিমেল অ্যাকাউন্ট, বাই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সার্চ করি, ঠিক আছে। করার পরে আমরা কিন্তু বেশ কিওয়ার্ড পেলাম। দেখেন আমার এই অ্যাপস এর মাধ্যমে, অ্যাডন্স এর মাধ্যমে পেলাম যে বাই জিমেল পিভিএ অ্যাকাউন্টস, বাই জিমেল অ্যাকাউন্টস রিডিট, আচ্ছা, বাই ওল্ড জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, বাই জিমেল অ্যাকাউন্ট ইউএসএ, যে অনেকগুলো পেয়েছি না এখানে। আবার নিচে দেখেন আরো পেয়েছি যে বাই জিমেল পিভিএ অ্যাকাউন্টস, বাই জিমেল অ্যাকাউন্টস রিডিট, আচ্ছা ওইগুলোই পাচ্ছি অবশ্য, বাই ওল্ড জিমেল অ্যাকাউন্টস। ওকে, তো দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পেলাম। এখন দেখেন আমরা এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড ইউজ করছি, যে একটু বুলেট পয়েন্ট করে দেওয়া আছে না, দেখছেন, বুলেট করে দেওয়া, মানে বোল্ড, সরি বোল্ড করে দেওয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন পিভিএ জিমেল অ্যাকাউন্ট, কোন ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট, বাই জিমেল অ্যাকাউন্ট, তারপরে বাল্ক গুগল মেল অ্যাড্রেসেস, তারপর বাল্ক জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ফর সেল। এই কিওয়ার্ড গুলো মূলত আমাদের টার্গেটেড, যে এগুলো দিয়ে সার্চ দিলে, হ্যাঁ, এগুলো দিয়ে সার্চ দিলে আমরা হচ্ছে কি করতে পারবো, পিপল যেন আমাদের এই আর্টিকেলটা খুঁজে পাই, বোঝা গেছে?
তো দেখেন এই কিওয়ার্ড গুলো র্যান্ডমলি আমার টোটাল আর্টিকেলের মধ্যে বিভিন্ন সময় ইউজ করা হয়েছে। বাই জিমেল অ্যাকাউন্ট, বাই জিমেল অ্যাড্রেস, এগুলো বাই সবগুলো একটা লিংক। হ্যাঁ হ্যাঁ, মানে এমন ভাবে লেখা হয়েছে যে দেখেন, ইফ ইউ বাই জিমেল অ্যাকাউন্টস ইউ ক্যান ইউজ দিস অ্যাকাউন্ট ফর ইমেল মার্কেটিং। আচ্ছা, ইফ ইউ বাই এ জিমেল অ্যাড্রেস ইউ ক্যান ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বোঝা গেল? ইফ ইউ বাই গুগল মেইল অ্যাকাউন্ট ইউ ক্যান, বারবার খালি চেঞ্জ করছি আমরা, কিন্তু কিওয়ার্ড গুলো রাখছি। আমাদের সব কিওয়ার্ডের উদ্দেশ্য এক, এবং বিভিন্ন কাজ যে করতে পারছি সেগুলো বোঝাচ্ছি। ঠিক আছে? তারপরে দেখেন এই যে ইফ ইউ হ্যাভ ফোন ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউ উইল গেট। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে আবার সিস্টেমে এমন ভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা করা হয়েছে যেন কি হয়েছে, এই অ্যাড্রেসটা আপনার পাওয়া যায়। এখানে দেখেন রিকোয়ারিং দ্য নিড টু বাই বাল্ক জিমেল অ্যাকাউন্ট। তবে বললাম যে এই যে উই প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্যান ইউজ ইন এনি ফরম্যাট, হ্যাঁ, ইউ লাইক। আবার পারচেজ বাল্ক জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেসেস স্যার এনি হাউ, বাল্ক এটা ব্যবহার জিমেইলটা কি? মানে অনেক বেশি জিমেল। ঠিক আছে? জি স্যার। মানে কেউ দরকার হয় না যে অনেক বেশি জিমেল প্রয়োজন হয়। ঠিক আছে? জি। আচ্ছা, তো এগুলো আর কি। তো এই যে গেল এই ব্যাপারগুলো। তারপরে এই আর্টিকেলটার জন্য আমাদের কিছু হাইলাইটেড ব্যাপার সিলেক্ট করা লাগছে। দেখেন কিছু কিছু এই যে এইরকম টাইপ লেখা আছে না, এটা একটা, এই যে এগুলো এগুলো এগুলো, আবার এইগুলো এগুলো। আমরা আইডিয়াটা পেলাম কিভাবে যে আমাদের এই এই লেখাটাতে এই জিনিসগুলো নেওয়া উচিত? আমাকে তো আমার ক্লায়েন্ট বললো যে সে জিমেল অ্যাকাউন্ট সেল করবে, একটা রাইটিং লিখে দাও আমাকে 1000 ওয়ার্ডে। এখানে কিন্তু 1000 প্লাস মাইনাস ওয়ার্ডে আর্টিকেলটা। ঠিক আছে? তো ক্লায়েন্ট কি বললো যে আমি জিমেল অ্যাকাউন্ট সেল করব, আমাকে হচ্ছে একটা আর্টিকেল লিখে দাও। এটুকু বললে তো ক্লায়েন্টের কাজ শেষ। তখন দেখেন আমি বাই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিয়ে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা কি রকম আর্টিকেল লিখছে ওইটা আমরা দেখছি। বোঝা গেছে? দেখেন এরা জিমেল সম্পর্কে প্রথমে লিখছে, তারপর ইসেনশিয়াল লিখছে, তারপরে এই যেখানে লিখছে বিজনেস বেনিফিটস অফ জিমেল অ্যাকাউন্টস, ইফেক্টিভলি অ্যাক্সেসেবল, সিম্পল। আচ্ছা, টাইপস অফ জিমেল অ্যাকাউন্টস, এরা কিন্তু এক এক রকম ভাবে উপস্থাপন করছে। হোয়াই পারচেজ জিমেল অ্যাকাউন্টস। ঠিক আছে? এরকম যখন আমি 5টা দেখছি তখন আমার আইডিয়া হয়ে গেছে না যে কি ধরনের লিখতে হবে। তখন কিন্তু এদের সবারটা থেকে আমি আইডিয়া নিয়ে আমি কিন্তু এই যে বা এই যে এটা করতে যে আমি একটা টাইটেল নির্ধারণ করছি আমার লেখার। তারপরে হোয়াই শুড বাই জিমেল অ্যাকাউন্ট, এই যে মেন পয়েন্ট গুলো। হোয়াই শুড বাই জিমেল অ্যাকাউন্টস আমি কারণগুলো দেখাইছি যে জিমেল অ্যাকাউন্টস ইমেল মার্কেটিং এ দরকার, জিমেল অ্যাকাউন্ট সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটে দরকার, তাই না? আপনারা যে ফেসবুক বলেন এগুলো যে ক্রিয়েট করলেন, এতে জিমেল প্রয়োজন ছিল না? জি স্যার। জিমেল ছাড়া তো আর করতে পারেননি। শুধু জিমেলই না, এখানে ইমেল অ্যাড্রেস প্রয়োজন আর কি। তো আপনি জিমেলও ইমেল হিসাবে ব্যবহার করছেন, ওয়ান কাইন্ড অফ ইমেল প্রোভাইডার, তাই না? জিমেল। তো এটা তো আর সমস্যা নেই। এটা গেল। তারপরে ইম্পর্টেন্স অফ, এই যে আমার কেন ফোন ভেরিফাইড হওয়া লাগবে অ্যাকাউন্টটা, সেটা নিয়ে একটা লেখা। তারপর হোয়াই ডু ইউ মানে নিড টু বাই, কেন আপনার এটা কেনা লাগবে, নেট থেকে আমরা দেখে এর কারণটা দিয়ে দিলাম। তারপরে আমাদের কাছে কি পর্যাপ্ত জিমেল আছে সেল করার মতো, সেই রিলেটেড কথাবার্তা। তারপরে আমাদের এই সার্ভিসটা কেন বেস্ট। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে, তারপরে এফএকিউ কিছু কোশ্চেন আনসার, যে খুব কমন কিছু কোশ্চেন যেগুলো সাধারণত যারা কিনবে তাদের মনে হয়ে থাকে। হ্যাঁ, হাউ টু বাই জিমেল অ্যাকাউন্ট, তারপরে ডু ডু ইউ সেল ফোন ভেরিফাইড, আমরা আমরা যে জিমেল গুলো ব্যবহার করছি এগুলো ফোন ভেরিফাইড নাকি নর্মাল। তারপরে তো বোঝা গেল একটা আর্টিকেল কিভাবে মানে ইয়ে হয়। জি স্যার।
আশা করি আপনাদের মানে ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারছি আমি, তাই না? জি স্যার। সাউন্ড আসতেছে কোথায়? আচ্ছা, তো এখন কথা হচ্ছে স্টাডি ইনফোগ্রাফিক। আচ্ছা, এটা তো গেল। প্র্যাকটিস ডাটা রিপোর্ট, ভিডিও। এখানে আমাদের গতকাল আরেকটা টপিক ছিল কিওয়ার্ডস প্ল্যানার নিয়ে, মনে আছে? আপনাদের তো এটা গতকাল বলা হয়নি। তো তার আগে আপনারা দেখেন যে কিভাবে আমরা মূলত বিভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্ম ইউজ করে এই ইয়াগুলো কালেক্ট করি, ঠিক আছে? সেমরাশ এরকম একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটার নাম কি সবাই একটু বলেন? semrush.com। সেমরাশ। আর একটা প্ল্যাটফর্ম আছে না। যেটা দিয়ে আমরা সেম কাজটা করতে পারি, সেটা হচ্ছে অ্যাশার। এহার্স, ঠিক আছে? এই যে এই দোনোটাই কিন্তু খুব ভালো মানের টুলস, পেইড টুলস। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে রাখছে, সে নিজেই পে করে। তো এখান থেকে কিন্তু আমরা আইডিয়া জেনারেট করতে পারি। যেমন আমাদের এখানে আমরা দেখলাম যে এই লেখার জন্য প্রথমে যখন আমার ক্লায়েন্ট এসে বলল যে, এখন টেকনিক্যাল টার্ম গুলো দেখছি যে বাই ফেসবুক অ্যাকাউন্ট। তো বাই ফেসবুক অ্যাকাউন্টস এর অবস্থাটা কি আমরা একটু দেখি। এখানে আমরা যে সার্চ দিচ্ছি, তাহলে দেখেন ওভারভিউটা দেখেন। এটা যে যখন সার্চ দিচ্ছি, এটা এই যে ভলিউম যেটা বলে, একে বলে সার্চ ভলিউম। কি বললাম? সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে প্রতি মাসে কতজন সার্চ দিচ্ছে, বোঝা গেছে? স্যার। তো এটাতে 1K, দ্যাট মিনস 1000 জন ইউএসএ তে সার্চ দিচ্ছে। হ্যাঁ, আর গ্লোবালি সারা পৃথিবীতে দেখেন 3.4K। কারণ ইউএসএ তে 1000, ইউকে তে 320, ডি তে ডেনমার্কে হচ্ছে আপনার 260, এরকম ইন্ডিয়াতে 260। এরা কিন্তু এভাবে সার্চ দিচ্ছে। তো আমি যদি এই কিওয়ার্ডের এগেনস্টে আমার সাইটটাকে একদম প্রথমে রাখতে পারি, তাহলে কিন্তু আমার কত সেল হবে দেখছেন? অনেক কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। ইউজ এখন সেল হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন
তো এই কিওয়ার্ডটা যে আমি দিলাম, দেখেন এর থেকে আমি 2 রকম কিওয়ার্ড পাচ্ছি। এরা 3টা ভাগে ভাগ করছে কিওয়ার্ড গুলোকে, যে ওই রিলেটেড কিওয়ার্ড একটা অপশন, মানে আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি ওই জাতীয় কিওয়ার্ড। কোশ্চিন, ওই কিওয়ার্ড দিয়ে কোশ্চিন লিখে লিখে কারা সার্চ করছে তার ভলিউম কেমন। আর হচ্ছে কিওয়ার্ড ভ্যারিয়েশন, মানে কিওয়ার্ডটা সামান্য কিছু মডিফাই হয়ে হয়ে যে সার্চ হচ্ছে সেটা আমরা এটা দেখি, মডিফাই হয়ে হয়ে যে সার্চ হচ্ছে। দেখেন বাই ফেসবুক অ্যাকাউন্ট আমরা বলছিলাম ভলিউম কত, 1000। এটা হচ্ছে ট্রেন্ড। আপনারা কি ট্রেন্ড সম্পর্কে ধারণা আছে? হোয়াট ইজ ট্রেন্ড অ্যাকচুয়ালি? আমি আজকে টার্ম গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করি। ট্রেন্ডটা কি বলেন? নেই স্যার। ট্রেন্ডটা হচ্ছে একটা ধারা, যে এই যে ট্রেন্ডটা দেখেন, এটা একই রকম একটা সরল রেখা মতো না, কিছুটা মাঝে মাঝে আপ হয়েছে, মাঝে মাঝে কি একটু ডাউন হয়, তাও একটা সরল রেখা। এটা কি একেবারে ডাউন থেকে তারপর আস্তে আস্তে আপ হয়েছে। এটা কি আপ ছিল তারপরে ডাউন হয়েছে। এটা আপ ডাউন আপ ডাউন, এগুলো তাই। এটা হচ্ছে অনেক দিন ডাউন ছিল, দেন আস্তে আপ হয়েছে, আবার ডাউন হয়েছে। দিস ইজ কল্ড ট্রেন্ড। হ্যাঁ, তো ট্রেন্ডি মানে কিওয়ার্ড কোনটা, যেটা কখনোই ডাউন হয় না, এক স্টেপে চলে। দেখেন বাই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এক স্টেপে চলছে। বাই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এটা কিন্তু ভ্যারি করছে। এটার অবস্থা খুবই খারাপ। এটা কোনটা? বাই অ্যান ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট। এক সময় একদমই ছিল না, তবে ইদানিং একটু বাড়তেছে, আবার কমার দিকে। বোঝা গেল? তাহলে আমরা ট্রেন্ড বুঝলাম। ভলিউমটা তো বুঝছি, ভলিউমটা কি? সার্চ ভলিউম। আর কিওয়ার্ড ডিফিকাল্টিসটা কি বলেন তো? কিওয়ার্ড ডিফিকাল্টিসটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, একটু ভুল করে ফেলছি। আচ্ছা, এখন দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। তো কেডি, কেডির ফুল মিনিং কি? কিওয়ার্ড ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস। হ্যাঁ, মানে এই কিওয়ার্ডটাতে ডিফিকাল্টিস কত, মানে কঠিন হওয়ার সম্ভাবনা কত, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটার সাকসেস বা সাকসেস রেটটা কত। বোঝা গেছে? এটা হচ্ছে 45.3, মানে যার কিওয়ার্ড ডিফিকাল্টিস যত বেশি, সেটা নিয়ে কাজ করা তত বেশি টাফ, মানে কঠিন। বোঝা গেল? সবাই একটু কাইন্ডলি কথা বলেন। সবাই শুনছেন কিনা? ইউনুস ভাই ছাড়া আর কেউ কোনো কথা নাই? শুনছি রতন ভাই বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ কিছু না বুঝলে কাইন্ডলি কিন্তু আস্ক করবেন। আর ইয়ে লাবলু, লাবলু ত্রিপুরা, স্যার শুনছি। আম, তারপরে হচ্ছে মহামঙ্গল। মঙ্গল গ্রহে গেছে। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আছে ওকে, তাহলে। মাঝে মাঝে একটু সাড়া টাড়া দিবেন, তাহলে বুঝবো। ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা দেখলাম এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিসটা। তো কিওয়ার্ড ডিফিকাল্টিস এদের খুব একটা বেশি না, 45। 45 আবার কমও না। মানে যদি মনে করেন যে খুবই, এগুলোকে মিড রেঞ্জ বলছি আমরা, যদি 30-এর নিচে থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে খুবই ইজি। হ্যাঁ, মানে লো কম্পিটিশন। যদি হচ্ছে আপনার 30 থেকে 70-এর মধ্যে, এগুলো হচ্ছে কি মিড লেভেলের কম্পিটিশন। 70 থেকে উপরে গেলে সেগুলো কিন্তু হাই কম্পিটিশন। এখানে আমরা সাকসেস হতেও পারি, নাও পারি, একটা মানে খুবই টাফ হয়ে যায় সেটা। তো টিপিসিটা কি? ক্লিক পার কস্ট। বোঝা গেছে?
মানে আহ, দেখেন আমি যে গুগলে সার্চ দিলাম, ধরে নিলাম যে দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করছি, লার্ন ফ্রিল্যান্সিং অনলাইন। এই রেজাল্ট গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, এখানে একটা অ্যাড লেখা আছে, দেখছেন সবাই? জি স্যার। এগুলো কিন্তু কোনো অ্যাড এরকম লেখা নাই, তার মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে একটাই অ্যাড আছে। তো এতে আমরা বুঝলাম যে এই কিওয়ার্ডটা ইউজ করে কেউ একজন অ্যাড দিয়ে রাখছে গুগলে, বুঝা গেছে? গুগলে অ্যাড দিয়ে রাখছে যে জি স্যার। এই কিওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ দেয় তাদেরকে যেন দেখাই। আর এগুলো হচ্ছে অর্গানিক, মানে এই কিওয়ার্ডে সে র্যাঙ্ক করে অটোমেটিক্যালি চলে আসছে। তো এখানে অনেক ভালো ভালো আর্টিকেল আছে, তারপরে ওরা কিছু এসইও টেকনিক ইউজ করছে, যার কারণে এই কিওয়ার্ডের সাথে এগুলো অটোমেটিক র্যাঙ্ক করছে। এগুলোকে বলা হয় অর্গানিক সার্চ রেজাল্ট। এটা হচ্ছে পেইড সার্চ রেজাল্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাড, অ্যাড দিয়ে চলে আসছে এখানে। এখন সিপিসি জিনিসটা কি? সিপিসি হচ্ছে ক্লিক পার কস্ট। এই যে আমি যে সার্চটা দিলাম, দিয়ে আমার যে অ্যাড এর মাধ্যমে যে রেজাল্ট আমি পেলাম, এই অ্যাডে আমি যদি ক্লিক করি তাহলে এই কোম্পানি থেকে গুগল হয়তো $3 বা $4 বা $1 বা $1.5 এরকম কেটে নিবে, জাস্ট আমি যদি একটা ক্লিক দিই। আপনারা সবাই যদি দেন তাহলে প্রত্যেকটা ক্লিকে ওইভাবে ডলার কাটবে। সারা ওয়ার্ল্ড থেকে সবাই যদি ক্লিক দেয়, তো প্রত্যেকটা ক্লিকে ওই অ্যামাউন্টটা কেটে নেবে। বোঝা গেল বিষয়টা? স্যার ওটা কার কাছ থেকে কাটবে? গুগলের কাছ থেকে একটা দেওয়া হচ্ছে গুগলকে, ঠিক আছে? মনে করেন সময় টিভিতে আপনি একটা অ্যাড দেবেন, টাকা কার কাছে দিবেন? সময় টিভিকে। সময় টিভি কার কাছ থেকে কাটবে? যে অ্যাড দিচ্ছে তার কাছ থেকে। এরকম গুগল টাকা পাবে, টাকা কেটে নিবে কার কাছ থেকে? এই যে ইউডিমির কাছ থেকে। ইউডিমি অ্যাড দেওয়া হয়, অ্যাড দিচ্ছে গুগলের কাছে। বোঝা গেল বিষয়টা? ওকে। তো সিপিসিটা ওইটা যে ক্লিক পার কস্ট, মানে প্রত্যেকটা ক্লিকে কত টাকা কাটবে। যেমন আপনি যদি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দেন, তাহলে আপনার প্রত্যেকটা ক্লিকে কাটবে 6.3। এটা দিলে এত কাটবে, এটা দিলে কোনো টাকা পয়সা কাটবে না। মানে এটা দিয়ে কেউ দেয় নাই এখন পর্যন্ত। এখন দিতে গেলে দেখবে ওরা কেমন রেট টেট নেয় আর কি। এগুলোতে রান আছে, এগুলো এত টাকা করে কাটে, এগুলো রেট নাই। তো বোঝা গেল বিষয়টা? সিপিসি আমরা বুঝলাম। তারপরে আদার্স যে ফ্যাক্টর গুলো, এগুলো এখন আপাতত লাগবে না। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ ভলিউম, ট্রেন্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি। ক্লিয়ার? তাহলে আমরা যে কিওয়ার্ড গুলো বাছাই করি, যে একটা আর্টিকেল লিখবো আমি বাই ফেসবুক অ্যাকাউন্টস, এটা নিয়ে কি ধরনের আর্টিকেল লিখবো না লিখবো, এগুলো এইভাবে কিন্তু আমরা বাছাই করতে পারি। বোঝা গেল? স্যার। যে কোনো টপিকেই আমরা যখন আর্টিকেল লিখবো, আমাদের কিওয়ার্ড গুলো এভাবে বাছাই করে দেন আমরা আর্টিকেল লিখবো। তো এখানে এটাই বলতেছে যে এই যে যে আগের দিনে বলেছিল যে আপনার কন্টেন্ট টপিক রিসার্চ করে কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করি আমরা। আমি এটা একটা পেইড টুল দেখালাম, আর আমরা এই কাজটাই করব একটা গুগলের একটা কিওয়ার্ড প্ল্যানার অপশন আছে সেটার মাধ্যমে। আমি যদি লিখি যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে সার্চ দিই, আচ্ছা গুগল লিখতে হবে।
কোথায় সার্চ দিলাম? আচ্ছা এখানে, এই যে গুগলের কিন্তু আছে এটা, এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে আপনাদের জিমেইলে লগ ইন থাকলেই ঢোকাবে, মানে এই সাইডে ঢুকতে পারবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা থেকে হোমওয়ার্ক দেবো, খুব যত্ন সহকারে দেখেন ব্যাপারগুলো। পুরোটা দেখতে পারি নাই। সমস্যা নাই, ভিডিও থেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। জি স্যার, নেটওয়ার্কের সমস্যাটা অনেক বেশি উঠছে। বুঝতে পারছি, সমস্যা নেই। আপনারা যারাই মিস করতেছেন, সমস্যা হচ্ছে ভিডিও থেকে দেখবেন। যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমরা যখন যাবার গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, তো এখানে দুইটা অপশন আছে। প্রথমে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডসে যাই। যে সাপোজ আমি এখানে লিখলাম ওয়েট লস, ওয়েট লস দিয়ে আমি হচ্ছে গেট রেজাল্ট, ওয়েট লস রিলেটেড কিওয়ার্ড গুলো আমার দরকার, ঠিক আছে? এখানে আমি অনেকগুলো রেজাল্ট পেয়ে গেছি। এখানে বলতেছে যে 673-74টা রেজাল্ট আমি কিন্তু পেয়ে গেছি। শুধু তাই না, এখানে বলতে রিফাইন কিওয়ার্ডস, ব্র্যান্ড আর নন ব্র্যান্ড। তারপরে হচ্ছে বলতেছে যে নিউট্রেন্ট, জেন্ডার, হ্যাঁ জেন্ডার সিলেক্ট করে করেও কিওয়ার্ড দিতে পারেন। তারপরে হচ্ছে আদার্স, হ্যাঁ বেবি ওয়েট লস, এখানে বলতেছে যে বেবি ওয়েট লস, তবে এরকম বিভিন্ন জিনিস। তো এখানে দেখেন আমি এখানে যেটা পেলাম, এখান থেকে আমি কিভাবে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো, আমার এটা এখন দরকার নেই। এখানে দেখেন কলাম কোনগুলো রাখবো না রাখবো, মডিফাই কলাম। তো অ্যাড ইমপ্রেশন শেয়ার, এই যে টপ অফ পেজ লোডেন, টপ অফ পেজ অর্গানিক ইমপ্রেশন শেয়ার একটা। তারপরে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাস না হলেও সমস্যা নাই, অর্গানিক অ্যাভারেজ পজিশন, ওকে। এগুলো দিয়ে আমি জাস্ট কি করলাম, অ্যাপ্লাই করলাম। এগুলো ফিল্টার আমার। এখন এতগুলো ফিল্ড আমাকে দেখাবে, ঠিক আছে? অলরেডি দেখাচ্ছে। তো দেখেন বাই রিলেভেন্সি, আমার কিওয়ার্ডটা কোনটা ছিল? ওয়েট লস ছিল না? জি স্যার। আপনার ক্লায়েন্ট বললো আপনি ওয়েট লস প্রোডাক্টের নিয়ে তাকে আর্টিকেল লিখে দিতে হবে, বললো আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, ঠিক আছে? আপনি তখন কি করবেন, এই যে ওয়েট লসটা দিয়ে আইডিয়া জেনারেট করা। এখন দেখেন কিওয়ার্ড আইডিয়াস আর আমাকে দেবে লট অফ আইডিয়াস। বলতেছে ওয়েট লস ফাস্ট, ওয়েট লস ডাইট, হ্যাঁ বেস্ট ওয়ে টু চুজ ওয়েট, জিম ডাইট, হ্যাঁ বেলি ফ্যাট, এগুলো বিভিন্ন কিওয়ার্ড হতে পারে। এখন এই কিওয়ার্ড গুলো থেকে আমি কিভাবে নেব? আমার সবসময় মাথায় রাখতে হবে যে সার্চ ভলিউম খেয়াল রাখতে হবে, যে আমি এমন কিওয়ার্ড নিলাম যেটা দিয়ে মানুষ দেখা যাচ্ছে প্রতি মাসে সার্চই করে না, 8-10 বার সার্চ করে। তো আমার ওটা নিলে লাভ হবে? ওই কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করে লাভ হবে? না। এখন কেউ আমি একটা কিওয়ার্ড হচ্ছে গুগলে 100 বার সার্চ হয় প্রতি মাসে, একটা কিওয়ার্ড গুগলে 1000 বার সার্চ হয়, আমি কোন কিওয়ার্ডটা নেব? অবশ্যই যেটা বেশি হয় সেটা নেব। হ্যাঁ, এখন দেখেন শুধু এটা দেখলেও হবে না, আমার কম্পিটিশন খেয়াল করতে হবে। একটা কিওয়ার্ড গুগলে 100 বার সার্চ হয়, ওর কম্পিটিশন এই যে লো, মনে করেন লো। একটা কিওয়ার্ড গুগলে 500 বার সার্চ হয়, ওর কম্পিটিশন লো। একটা কিওয়ার্ড গুগলে 1500 বার সার্চ হয়, ওর কম্পিটিশন মিডিয়াম। একটা কিওয়ার্ড গুগলে 5000 বার সার্চ হয়, ওর কম্পিটিশন হাই। তাহলে আমি কোন কিওয়ার্ডটা নেব বলেন তো?
কম্পিটিশন বলতে এখানে স্যার কি পাশাপাশি অন্য কোনো অর্গানাইজেশনের সাথে কম্পিটিশনের কথা বলেছি। হ্যাঁ, মানে সেম কিওয়ার্ডটা নিয়ে ট্রাই করতেছে যে বিজনেস করার জন্য অনেকেই, মানে গুগলে আসার জন্য। অবশ্যই, তাহলে যেটাতে কম্পিটিশন কম হবে সেটা নিব, আর কম্পিটিশন যেটা লো হবে আচ্ছা, কম্পিটিশন লো কিন্তু ওর সার্চ ভলিউম ছিল 100, তাহলে সার্চ ভলিউমটা ওটা অবশ্যই নিয়ে তো লাভ হবে না, ওটা নিয়ে তো কেউ দেখবে না। সার্চ ভলিউম সার্চ যেটা ভলিউম যেটা বেশি আছে সেটা নেব। তার কম্পিটিশন হাই, তাও নিবেন সার্চ ভলিউম বেশি। সেটাই তো স্যার, কম্পিটিশন যদি কম হয় তাহলে আমরা বেশি গ্রাহক পাবো না। আচ্ছা, কম্পিটিশন কম হলে বেশি গ্রাহক পাবেন। শুধুই কি গ্রাহক পাওয়াটা কম্পিটিশনের উপর ডিপেন্ড করছে নাকি সার্চ ভলিউমের উপরও ডিপেন্ড করছে? সার্চ ভলিউম তো প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি দিছি স্যার। আচ্ছা, তারপরে আমি বললামই তো, একটা আছে 100, সেটা লো কম্পিটিশন, একটা আছে 500, সেটা মিডিয়াম কম্পিটিশন, একটা আছে 1000, সেটা হাই কম্পিটিশন। তাহলে কোনটা নেবেন? আমি 1000টা নেব, যেটা কম্পিটিশন হাই কম্পিটিশন। আচ্ছা, আর আর কেউ? আমি মিডিয়ামটা নিব। স্যার আর আমি কেউ? 1000টা নিব যেটা লো কম্পিটিশন। ওটা তো নাই, আপনি নেবেন কিভাবে? এই তো স্যার আছে তো 1K থেকে 10K লো লো হলে কম্পিটিশন। না না না, আমি এখন তো অপশন আরো দিছি কম হবে, 3টা। তো 100 আমি আমি মুখে যে 3টা অপশন দিছি, এই 3টার মধ্যে কোনটা নেবেন বলেন? আমি মিডিয়ামটা। তাহলে স্যার কম্পিটিশন যেটা বেশি সেটা নেব, 1000 যেটা কম্পিটিশন বেশি সেটা। আচ্ছা আচ্ছা, আর মিডিয়াম কে নিচ্ছেন? আমি স্যার মোহাম্মদ ইমরান হক মুবিন। আর কে? স্যার আমি মিডিয়াম নিব। আচ্ছা, আর হাই নিচ্ছেন কে কে তাহলে? আমি নিচ্ছি স্যার। তাই আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে, হ্যাঁ, আমরা এটা কেন চেক করছি জানেন? চেক করছি যে আমরা বিজনেসে কত দ্রুত সফলতা পেতে পারি। বোঝা গেছে? তো আমার সফলতার সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে সার্চ ভলিউম, একটা হচ্ছে কম্পিটিশন। হুম। তো সার্চ ভলিউম কেন জড়িত? আপনার যদি কেউ সার্চ নাই করে তাহলে ওইটা নিয়ে তো কোনো লাভ নাই, কম্পিটিশন বেশি থাকলেও কিছু না, কম থাকলেও কিছু না। আর কম্পিটিশন, শুধু কম্পিটিশন নিয়ে যদি কাজ করি, লো নিলাম কিন্তু সার্চ করলো না কেউ, তাহলে নিয়ে লাভ নাই। আবার হাই নিলাম, প্রচুর সার্চ ভলিউম, এটাতেও কি আছে, চিন্তার বিষয় আছে। এটা নিয়ে এখন তাহলে আলোচনা করি। এটা হচ্ছে, আপনি মনে করেন 5000 জন, ওই যে আছে এখানে বলি, 1000 জন সার্চ করতেছে, কম্পিটিশন আপনার হাই, তাহলে আপনার সবার সাথে কম্পিটিশন করে করে আপনি ধরে নিলাম আপনি 1.5 বছর লেগে গেল আপনাকে প্লেস করতে। বোঝা গেল? 1.5 বছর পর আপনি বেনিফিট পাওয়া শুরু করলেন। একটা, এটা একটা কেস। অন দা আদার হ্যান্ড, যে হচ্ছে লো কম্পিটিশনে গেল, সে কিন্তু 1.5 বছরে, সে 1.5 বছরে লো কম্পিটিশনে কাজ করায় হয়তো 1.5 বছরের মধ্যে তার 3 মাস টাইম লাগছে। বোঝা গেল? তাহলে এই 3 মাসে দেখেন, 3 মাস পর থেকে, 1.5 বছর থেকে 3 মাস বাদ দিলাম, তাহলে থাকে কত? 18 থেকে 3 বাদ দিলে থাকে 15। 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। হ্যাঁ হ্যাঁ, মানে 15 মাস। এই 15 মাসে সে পেলো কত? প্রতি মাসে 100 করে যদি ভিজিটর পাই, তাহলে 15 মাসে পেলে হচ্ছে সে 1500 ভিজিটর। 1500। হ্যাঁ, অলরেডি তার ব্যবসা শুরু হয়ে গেছে। তাই বোঝাতে পারলাম? স্যার ওদিক দিয়ে হিসাব করলে আমি যদি 1.5 বছর পরে পাই তাহলে আমি একসাথে অনেক বেশি পাইতেছি। আচ্ছা, আমি সেটাই বলছি যে এইবার আমি 1.5 বছর কিছুই করি নাই, আমি পুরো ইনভেস্টে ছিলাম, কিন্তু এই 1.5 বছরে সে কিন্তু কিছু কিছু আর্নিং শুরু করছে। আর সে যে শুরু করছে বলে শুধু এটা নিয়েই করছে আপনি, এটা তো না। এই 1.5 বছর সে এই কিওয়ার্ডটা তো নিয়ে কাজ করছেই, পাশাপাশি হাইটা নিয়েও কাজ করছে। তো 1.5 বছর পরে সে আপনার সাথে কম্পিটিশনে আছে, প্লাস এই 1.5 বছরেও সে বেনিফিট পাওয়া শুরু করছে। আমি যে একটা নিলে আরেকটা নিতে পারবো না, সেটা তো না। হয়ে গেল? তাহলে তো স্যার এরকম কিওয়ার্ড গুলো তো
আমরা তো একটা নিব না, যেমন আপনি যে আগে ওয়েবসাইটটা যেটা দেখাইছিলেন ওটার মধ্যে সবগুলা বোল্ড করা ছিল, এগুলো সবগুলা ছিল আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ড কিওয়ার্ড, গুলো টান দিলেই সবগুলো ছিল আমরা কিওয়ার্ড। এটা আসতেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ গুলো ওই, বাছাই করে এখানে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ এখান থেকে আমরা ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি যে এক দুইটা কিওয়ার্ড আমরা হাই রাখলাম, আর হচ্ছে বাকি সবগুলো লো আর মিডিয়াম দিয়ে কাজ করবে। ঠিক আছে, লো আর মিডিয়াম ডে বাই ডে র্যাঙ্ক করবে, আর হাই গুলোকে র্যাঙ্ক করানোর জন্য ইনভেস্ট হওয়ার জন্য আমাকে হেল্প করবে। এখান থেকে কিছু প্রফিট আসবে না, জি বোঝা গেল? জি স্যার। তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তাহলে কিওয়ার্ড চুজ করাটার বিষয়টা আমরা সবাই ক্লিয়ার হলাম নাকি? জি স্যার। আচ্ছা, বাকিরা কেউ কিছু বলে না কেন? ঠিক আছে, এটা এখনো জটিল 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 মনে হচ্ছে। কিওয়ার্ডের ইয়েটা আর হ্যাঁ কি। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যাল এটা করে না, বাছাই এখন করাটা একটু জটিলতা কেটে গেছে না অনেকটা কিছুটা? বুঝছি, তবে তারপরও একটু আরো ক্লিয়ার হওয়ার দরকার আছে এটা। স্যার না না, সেটা তো অবশ্যই। কিওয়ার্ডটা আমরা ফার্স্টে যেখানে দেখাইছেন এই যে আপনি আসছেন গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানে, এটা কিভাবে আসবে একটু দেখান তো। এটা হচ্ছে আমরা জাস্ট ওটা লিখে সার্চ দেবো, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেবো, দিলে এই ইউআরএলটা শো করবে। থানায় দেখাই, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার বলে সার্চ দিচ্ছি, এই যে প্রথম ওয়েবসাইটটা চলে আসছে ads.google.com কিওয়ার্ড প্ল্যানার। এখানে ক্লিক করলে আপনি ওই সাইডে চলে আসবেন। এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার, আপনাকে একবার হয়তো জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলতে পারে। জিমেলে অবশ্যই লগ ইন রাখবেন ব্রাউজারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার যে জিমেল অ্যাড্রেসটা ওটা লগ ইন করলে এটা চলে আসবে। আর ভিডিওতে তো আছেই, ওটা আপনার ভিডিওটা দেখেও করতে পারবেন। তারপরে যে অপশনগুলো এখানে আমি অলরেডি চলে গেছি, এখন তো আর রিপিট করতে পারবো না। তো আমার কিওয়ার্ড ছিল কোনটা, ক্লায়েন্ট আমাকে বললো ওই বিষয়ে আমরা লিখলাম, লেখার পর এই যে আইডিয়া পেয়ে গেলাম। এখান থেকে আমি কি করব, কিওয়ার্ড গুলো বাছাই করে দিয়ে দেব, কোনটা মিডিয়াম কোনটা লো হ্যাঁ কম্পিটিশন, আর এই সার্চ ভ্যালুটা কেমন, সার্চ হ্যাঁ ভলিউমটা কেমন। হ্যাঁ, এখান থেকে যে সবগুলো সিলেক্ট করলাম। তারপরে এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া সম্ভবত এখান থেকে করা যায়। গুগল শিট আমি যে .csv ফাইলে ডাউনলোড করি, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখো, এটা যদি আমি এখন ওপেন করি, এই যে আমার 4x4 চলে আসছে না? আমার মেইনলি তো দরকার হচ্ছে কি কি, সার্চ, আর হচ্ছে এখানে আবার সার্চে দিয়ে দিচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম, বোঝা গেছে? মানে মিনিমাম এত হয়, ম্যাক্সিমাম এত হয়, সমস্যা নেই, কম্পিটিশন তো দেওয়াই আছে। এখানে অবশ্য সবগুলো লোই দেখাচ্ছে, এরা হাই গুলো সাধারণত দেখায় না, ঠিক আছে? সার্চ ভলিউম ভালো আছে, তো এখানে আর সমস্যা নেই। আসলে ফ্রিতে অনেক লিমিটেশন থাকে, যেহেতু এটা ফ্রি তো এই জন্য। আর আমি যেটা প্রথমে ইউজ করছি ওটা তো দেখলেন, এটা সেমরাশ বা এরকম প্ল্যাটফর্ম, যারা প্রফেশনালি সব সার্ভিস দেয় অনেক সময় কিনে নেয় প্ল্যাটফর্ম গুলো। আর বেশিরভাগ সময় ক্লায়েন্ট প্রোভাইড করে, ঠিক আছে? ভালো কোনো প্রতিষ্ঠানে যদি এই কাজগুলো করা যায়, তো এই হলো বিষয়। আমার এটা তো ক্লায়েন্ট নিজেই প্রোভাইড করছে। তো আপনাদের কাজ হবে কি, আপনারা সবার যে কোনো একটা টপিক নিজেরা নির্ধারণ করবেন, সেই টপিকের উপর এই কিওয়ার্ড গুলো এভাবে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আইডিয়া করে আমাকে যার যার টপিক যেটা নির্ধারণ করবেন তার মধ্যে 20 বেস্ট কিওয়ার্ড খুঁজে মানে কালার করবেন। মনে করেন এই কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে বেস্ট, আপনি এই যে এটার উপর ক্লিক করবেন, করে এই যে পেইন্ট অপশনে এসে ইয়েলো করে দিবেন, বোঝা গেছে? বা এখানে এসে গ্রিন করে দিবেন। সরি, এটা তো না, কন্ট্রোল জেড, এই যে এই অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে এসে হয়তো গ্রিন করে দিলেন। এরকম করে 20 বেস্ট কিওয়ার্ড বের করবেন। বোঝাতে পারলাম? এটা হবে সবার কাজ। স্যার আচ্ছা, তো কিওয়ার্ডের ব্যাপারটা আমরা বুঝে গেলাম।
এই জন্য এটা আর গতকাল দেখাই নাই, কারণ টপিকটা একটু বড় ছিল বলে ভাবলাম আজকে ফার্স্ট আওয়ারে ফ্রেশ মাইন্ডে দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আহ, আচ্ছা, আমাদের মেইন টপিক ছিল এটা। তো আমরা ওই কিওয়ার্ড গুলো যে আমরা ওখানে 5-6টা কিওয়ার্ড ব্যবহার করছি ওই আর্টিকেলে, কিওয়ার্ড কিভাবে বের করলাম আমরা শিখে গেলাম নাকি? জি স্যার। আচ্ছা, গ্র্যাব আইডিয়া এটাও শিখছি যে গুগলে সার্চ দিয়ে টপিক ভালো ভালো আর্টিকেল গুলো দেখবো, ওখান থেকে আইডিয়া নেব। তারপরে এই যে এইটা হলো এখন দেখার বিষয় যে কিভাবে আর্টিকেলটা আমরা লিখবো। হ্যাঁ, টাইটেল, প্ল্যান, টপিক। এখন আপনাদের একটা খুব ভালো টুলস এর সাথে পরিচিত করব। দেখেন, মজার একটা টুলস, সেটা হচ্ছে গ্রামারলি। নাম শুনছেন আপনারা কেউ? হ্যাঁ, কি কি বললেন আমি বুঝি নাই। এই গ্রামারলিতে আসবেন, এসে জাস্ট সিম্পলি লগ ইন করলে হয়। লগ ইন করে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। আর এদেরও পেইড ভার্সন আছে। তো ফ্রিতে কিছু লিমিটেশন থাকে, ম্যাক্সিমাম কাজই করতে পারবেন। এই যে নিউ তে ক্লিক করে এই অপশনে আসবেন। এখন মনে করেন আর্টিকেল লেখা আমরা শুরু করব। তো এখানে আমরা টাইটেল দেবো। তো গ্রামারলি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি গ্রামাটিক্যাল কোনো ইরর টিরর করলে অটোমেটিক্যালি ওরা ঠিক করে দেয়। যেমন সাপোজ আমি লিখলাম যে আই ডান দা ওয়ার্ক, এটা তো দেখতেই পাচ্ছি আমরা ভুল করছি, তাই না? তো দেখেন এখানে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো আমি এখানে ক্লিক করলে এই যে আই ডিড করতে হবে অথবা হ্যাভ ডান করতে হবে। বোঝা গেল বিষয়টা? খুবই মজার একটা প্ল্যাটফর্ম। আপনারা কিন্তু স্পেলিং গুলো, গ্রামাটিক্যাল ইরর সবগুলো এখান থেকে চেক করতে পারবেন। বুঝতেছি আমরা সবাই? জি স্যার। ওকে। তো এখানেই সাধারণত লেখা হয় আমাদের আর্টিকেল। দেখেন, আমি রেডিমেড একটা আর্টিকেল নিয়েই কথা বলি। এই যে বাই জিমেল অ্যাকাউন্ট, এদের এই যে একটা আর্টিকেল যে এরা লিখছে, এখান থেকে মনে করেন আর্টিকেলটা এখানে কপি করি। আচ্ছা, ওইটা না নিয়ে আর একটা দেখি। তো হ্যাঁ, আমি একটা আর্টিকেল যেটা লেখা হয়েছে এটা দেখি। এখানে এই আর্টিকেলটা, ঠিক আছে, এইটা হচ্ছে এর টাইটেল নাকি? জি। তো দিস ইজ দ্য টাইটেল। এই যে টাইটেল, অ্যাড এ টাইটেল, এখানে টাইটেল দিলাম। তারপরে দেখেন ওই আর্টিকেলটা অবশ্য চেক করা আর্টিকেল, সেই জন্য হয়তো ভুল কোনো পাবো না আমরা, বা খুব কম ভুল পাবো। এটা হলো পুরোটা তার কন্টেন্ট। এই দেখেন আর্টিকেলের রিপোর্ট চলে আসছে। ওভারঅল স্কোর কত দিচ্ছে আমাকে? 53। আচ্ছা, এখন দেখেন এটা যেহেতু ফ্রি, প্লাগারিজমটা আমি চেক করতে পারবো না। প্লাগারিজম মিন কি বলেন তো? যে কপিরাইট করা হয়েছে কিনা, কোনো জায়গা থেকে কপি করে নিয়ে ব্যবহার করছি কিনা। ওটা আমি আরেকটা ফ্রি সাইট দেখাচ্ছি। আপাতত দেখেন এই যে কারেক্টনেস, এখানে 63টা অ্যালার্ট দেখাচ্ছে। এখানে অর এর আগে একটা কমা হবে। প্রত্যেকটা জায়গায় ক্লিক করবেন, ও প্রবলেম গুলো দেখাবে। ঠিক আছে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে যে এটা কজ হবে কজেস, তারপরে এটা একটা ভুল আছে, ফায়ার, ফায়ার হবে দা ফায়ার। মেশিনারিজ, এটা হবে মেশিনারি অথবা টাইপ অফ মেশিনারি।
পিসেস অফ মেশিনারি, অনেক স্মার্ট কিন্তু এই প্ল্যাটফর্মটা, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। তো এরপরে দেখেন এখানে ওভারঅল স্কোর আমরা যদি দেখি, ওভারঅল স্কোরে রিডিবিলিটি কই, রিডিবিলিটি 46, দেখছেন? তার মানে এটা কিন্তু যথেষ্ট হার্ড। আপনার এখানে বলতেছে ইন দা ফ্ল্যাশ, আচ্ছা এই আর্টিকেলটা তখনই পারফেক্ট হবে যখন আমার এটা, মানে এটা আমাদের পার্সোনাল একটা ওপিনিয়ন, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে চিন্তা করে। আমি এবং আমার টিমে যারা কাজ করছি বা এর আগে বা ক্লায়েন্টের সাথে, ওরা সাধারণত বলে যে 60 থেকে 70-র মধ্যে এই স্কোরটা রাখতে পারলে বেটার, ঠিক আছে, এটাতে রাখতে পারলে বেটার। যেমন এটা দেখছি আমরা 46, তাই না? এখানে আর জাস্ট দেখেন ক্যারেক্টার কয়টা, কয়টা ওয়ার্ড ইউজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেন্টেন্স কয়টা আছে দেখতে পাচ্ছি। তো অ্যামাজিং একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো রিডিবিলিটি স্কোরটা আমি বলছিলাম, যেমন খুব ভালো লেভেলের একটা ওয়েবসাইট, যেমন এই যে আমাদের যে সাইটটা নিয়ে লেখা হয়েছিল এটা একটু দেখি এর রিডিবিলিটি স্কোরটা কেমন। আর এটা ছিল না, দরকার নেই। দেখেন এর ওভারঅল স্কোর কিন্তু 96, এটা আমার নিজে লেখা। এটা হচ্ছে রিডিবিলিটি স্কোরটা হচ্ছে 62, দেখছেন? আমরা কিন্তু 60 থেকে 70-র মধ্যে এটা মেনটেন করতাম রেশিওটা। তো এই আর্টিকেলটার কিন্তু কোয়ালিটিটা যথেষ্ট ভালো ওটার থেকে, আমরা দেখলাম। আমরা বুঝতেছি বিষয়টা। জি স্যার। এটা কি বেশি কঠিন মনে হচ্ছে? না স্যার, এটা এটা ইজি আছে না? ইয়েস। আচ্ছা, তো আর্টিকেল আসলে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা এই জন্য টেকনিক্যালি খুব অ্যানালাইসিস করে করে আপনাদের বিষয়টা বোঝাচ্ছি যে এটা রিডিবিলিটি স্কোর কিন্তু দেখেন 62। তো আপনাদের তাহলে যে টপিকটা আপনারা সিলেক্ট করবেন সেই টপিকটার কিওয়ার্ড প্রথমে নির্ধারণ করবেন। আমি বলেছি 20টা, তার মধ্যে যে কোনো 2-3টা কিওয়ার্ড নিয়ে আপনারা একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন। দিস ইজ ইওর হোমওয়ার্ক। বোঝা গেছে? প্রথম কাজটা কি, 20টা কিওয়ার্ড নির্ধারণ করবেন, তার মধ্যে 2-3টা কিওয়ার্ড ইউজ করে আপনারা একটা আর্টিকেল লিখবেন 500 ওয়ার্ডের মধ্যে। সেই আর্টিকেলটা আমি চেক করে করে দেখব কার আর্টিকেল কেমন হয়েছে। এটা কালকের হোমওয়ার্ক। এটা কি যে কোনো বিষয়ের উপর হ্যাঁ হ্যাঁ, নাকি যে কোনো বিষয়, এটা আপনাদের ফ্রিডম নির্দিষ্ট আছে। কোনো ইয়ে দিবেন? না না, নির্দিষ্ট না, যে যে কোনো বিষয়ে নিতে পারেন। আর্টিকেল আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, টাইটেল, হ্যাঁ ওর মানে যা যা নিয়ে আমরা আলোচনা করছি এর প্রত্যেকটা টার্ম যেন থাকে ওর মধ্যে, এবং এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা একটা আর্টিকেল লিখবেন। এইভাবে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন, দেন কি করবেন, আর্টিকেল লিখবেন 500 ওয়ার্ডের। সেটা আমরা সবাই দেখবো যে কারটা কেমন হলো। হ্যাঁ, আচ্ছা এটা গেল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল, সেটা হচ্ছে প্লাগারিজম, যেটা আমি এটা দিয়ে চেক করতে পারি নাই। এটার জন্য আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে কি, আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে বুকমার্ক করা ছিল অবশ্য, এই যে প্লাগারিজম চেকার, এটা যথেষ্ট হেল্প। এই প্লাগারিজম চেকার দিয়ে দেখেন আমি চেক করতেছি এই যে আমার যে আর্টিকেলটুকু এইটুকু এই কারোর সাথে মেলে কিনা, ঠিক আছে। এই যে আমি চেক ডুপ্লিকেট কন্টেন্ট, ওইটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দেখেন 190টা প্লাস ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে এই প্লাগারিজম চেকার। সো দিস ইজ মোর পাওয়ারফুল।
রেজাল্টটা আসতে একটু ওয়েট করবে, আমরা একটু ওয়েট করি সবাই। এই যে 6% ইউনিক, এই যে প্রত্যেকটা সেন্টেন্স মিলে গেছে। কারণ কি দেখেন, এই যে বলতেছে কার সাথে মিলছে, SEOSMMBoosters.com, এটা তো মিলবেই, কারণ আমরা ওই সাইট থেকে দেখেন কপি করছি, এই সাইট থেকে কপি করছি না? সাইটের নাম কি ছিল? SEOSMMBoosters না? তো আমার এখানে রেজাল্টে কি বললো দেখেন, ফ্রি তো, তাই শুধু এটুকুই দেখাইছে, বাকিগুলো আর দেখাবে না। কারণ হচ্ছে এগুলা বলছে যে অ্যাক্সেস পেতে গেলে টাকা দিতে হবে, তো আমার দরকার নাই, আমার খালি চেক করব যে কত পার্সেন্ট ইউনিক। আমার এটা কত 100% ইউনিক হতে হবে, সেখানে মাত্র 6% ইউনিক। এখন দেখেন কিছুক্ষণ আগে যে আর্টিকেলটা আমি দেখলাম, এই যে আর্টিকেলটা না, এখন দেখেন এই আর্টিকেলটা চেক করি, এটা কিন্তু এখনো কোথাও পাবলিশ হয়নি, এটা 100% ইউনিক হওয়ার কথা। এখন আমি চেক করি দেখি, মানে এই অংশটুকু জাস্ট চেক করি যে এর মধ্যে সে কোথাও থেকে কপি টপি করে কিছু করছে কিনা। ডুপ্লিকেট ডুপ্লিকেট কন্টেন্ট। দেখেন এই রেজাল্ট আমরা দেখি, এটা 100% ইউনিক, দেখছেন? সবাই দেখতেছি? জি স্যার, দেখতেছি। জি জি আচ্ছা, উৎপল ভাই নাকি? জি স্যার। কেমন আছেন? এই তো আছি, নেটের প্রবলেম ছিল, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, আপনি হচ্ছে, আজকে নেটের বেশি প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, তো যারা মিস করছেন ক্লাস, তারা কিন্তু কাইন্ডলি অনলাইন থেকে একটু দেখে নিয়েন ভিডিও হ্যাঁ, রেকর্ড এই থেকে। কালকে তাও দেখছি অনেকটা। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু আমরা হোমওয়ার্ক দিচ্ছি, আপনি ওটা দেখে হোমওয়ার্কটা কিন্তু কাইন্ডলি কালকে করবেন সবাই, হ্যাঁ? ঠিক আছে। অবশ্যই অবশ্যই করবেন, কারণ এটা টেকনিক্যাল টার্ম চলে আসছে, এখন প্র্যাকটিস না হলে আসলে হ্যাঁ হবে হ্যাঁ, না কিন্তু। ঠিক আছে। ওকে, তো দেখেন এইটা কিন্তু 100% ইউনিক, তো বোঝা যাচ্ছে যে এই আর্টিকেলটা কিন্তু কোয়ালিফাইড আর্টিকেল। তো এই ছিল মূলত আর্টিকেলের ব্যাপার, আর আপনারা প্র্যাকটিক্যালি করতে গেলে আরো বুঝবেন। আর যখন কোনো আর্টিকেল লেখা হয়, যে যেমন এখানে দেখেন ইমেজ ব্যবহার করা হয়েছে, ওখানে কথা ছিল যে রিলেভেন্ট ইমেজ, যে এখানে ব্র্যান্ডিং করে একটা লোগো ইউজ করে দেন কিন্তু ইমেজ ব্যবহার করা হয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট। এখানে কোনো ভিডিও প্রয়োজন হয়নি, তাই কিন্তু দেওয়া হয়নি। চাইলে কিন্তু ইমেল সার্ভিসের উপর এদের ইমেলটা কেমন, একটা স্লাইড প্রেজেন্টেশনের ভিডিও তৈরি করে এখানে কিন্তু দেওয়া যেত, সেটা দেওয়া হয়নি, এটা হচ্ছে বিষয়। তো এটা আসলে ডিপেন্ড করছে যে কে কিভাবে এটা চিন্তা করতেছে। তো আমরা মূলত আমাদের আজকে টেকনিক্যাল আলোচনাগুলো এখানে শেষ করে ফেলছি। আমাদের পরবর্তী সেশনে আমরা কি করব, যে ডিসকাশন গুলো করলাম বা ক্লাসের যে কাজগুলো করলাম সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখন হবে প্র্যাকটিস সেশন, কারণ এতদিন আমরা টেকনিক্যাল সেশনে যাইনি বলে কিন্তু আমরা এই কাজগুলো এভাবে করি নাই। এবং আমরা 4-5টা ক্লাসে চলে গেলে প্রতিদিন আমাদের প্রথম ঘন্টাখানিক অংশ থাকবে হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়েগুলোর প্র্যাকটিস, দেন হচ্ছে প্রবলেম সলভিং, যে কার কি প্রবলেম থাকছে গত ক্লাসে, হ্যাঁ,
এখন থেকে কিন্তু প্রবলেম উঠে আসবে বিভিন্ন, কারণ হচ্ছে টেকনিক্যালে যেহেতু প্রবেশ করছি, অনেক অনেক কিছু করতে গেলে প্রবলেম ফেস করবেন। তো আমার আজকে কিন্তু মূলত মেন থিম শেষ লেকচারের, এখন প্রবলেম গুলো সলভ করা, আপনাদের প্র্যাকটিস, এগুলোই মূলত থাকবে। স্যার জি। আমার